গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন সকাল 6টা, সাড়ে 6টা বাজে। কৃপা কলেজে যাবে, তো সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত রান্না করছি, ভাতের মধ্যে কচি কুমড়ো সেদ্ধ দিয়েছি। কালকে সন্ধেবেলা বাজার থেকে এই কুমড়োটা কিনে নিয়ে এসেছিলাম। ভাতের মধ্যে কচি কুমড়ো সেদ্ধ দিলে আর সেটা খেতে আমার খুব ভালো লাগে, তবে কৃপা একদমই পছন্দ করে না। আমি তো এইসব খেতে খুবই পছন্দ করি। মেয়ে তো এই সেদ্ধ কম তেল মশলা দিয়ে সবজি রান্না করা এগুলো খেতে একদমই কৃপা পছন্দ করে না। মশলাপাতি দিয়ে কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করতে হবে, তার মধ্যে চিংড়ি মাছ দিতে হবে, ডালের বড়ি দিতে হবে, এই ধরনের রান্না খেতে পছন্দ করে। আর প্রতিদিন ওর সাথে আমার এই নিয়ে অশান্তি হয়। অশান্তি করলেও এখন একটু একটু এই ধরনের খাওয়া শিখেছে, কী আর করবে। কারণ ওকে ভালো থাকতে হলে ওকে কম তেল মশলায় রান্নাবান্না, তারপর সেদ্ধপাতি এসবই বেশি খেতে হবে। এই বুঝিয়ে সুঝিয়ে এখন এই ধরনের খাওয়া শেখাচ্ছি। ওর জন্য এখন বিটের রস করলাম, তারপরে রসুনটা গ্রেট করে নিচ্ছি। এই বাড়িতে মশলাপাতি কোনো কিছু ব্লেন্ড করতে পারছি না, ব্লেন্ডার নেই। সেই জন্য আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু এরকম ঘষে ঘষেই রান্না করি। বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নায় যে স্বাদটা আসে, মশলা যদি এইভাবে ঘষে রান্না করা হয় ওই স্বাদটা কিন্তু আসে না। ওই জন্যই কৃপা আরও বেশি খিটখিট করে। আর এই ঘরে জানো তো প্রচণ্ড পিঁপড়ের উৎপাত। আমরা যখন এসেছি তখন থেকেই দেখি এখানে হেভি পিঁপড়ে, মানে কোনো কিছু রাখতে পারছি না, যেটাই রাখি তাতেই পিঁপড়ে ধরে যাচ্ছে। ফাঁকা ঘর, সেরকম কোনো জিনিসপত্র নেই, সেরকম কোনো নোংরা নেই, তাও কোথা থেকে যে এত পিঁপড়ে আসে জানি না। টেবিলের উপরে, রান্নাঘরে যে খাবারটা রাখছে তাতেই পিঁপড়ে ধরে যাচ্ছে। বিছানা, বালিশ সমস্ত কিছুর মধ্যে পিঁপড়ে ভর্তি। পিঁপড়ের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেলাম। আমাদের হাবড়ার বাড়িতে কিন্তু এরকম পিঁপড়ে নেই। এখানে এত পিঁপড়ে দেখলে মনে হয় এটা পিঁপড়েদেরই বাড়ি। আমি তো এখন রান্না করছি, তো ওই রান্নার ফাঁকে ফাঁকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো সব করে নিচ্ছি। সয়াবিন রান্না করব, সয়াবিনটা ভেজে নিয়েছি, এখন মশলাপাতি কষিয়ে নেব। রান্না বসিয়ে দিয়ে রান্নার সামনে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, মানে আমার খুব অস্বস্তি হয়। ওই জন্য রান্না বসিয়ে দিয়ে আমি ঘরের বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিই। যদিও অনেকে বলে যে রান্না বসিয়ে দিয়ে সবসময় রান্নার কাছাকাছিই থাকতে হয়, রান্না বসিয়ে দিয়ে দূরে চলে গেলে নাকি রান্নায় স্বাদ আসে না। অনেকের মুখেই শুনেছি যে রান্না বসিয়ে দিয়ে রান্নাঘরেই নাকি থাকতে হয়, কিন্তু আমার না ওই ধৈর্যটা নেই। আমি বাড়িতেও যখন কাজ করি রান্না বসিয়ে দিয়ে আমি এদিক ওদিকের কাজ করতে থাকি। হ্যাঁ, কাছাকাছিই থাকি, রান্নাঘরের কাছাকাছিই থাকি। রান্না বসিয়ে দিয়ে রান্নার সামনেই আমি দাঁড়িয়ে থাকবো, ওই ধৈর্য আমার কোনো দিনই ছিল না। রান্না বসিয়ে দিয়ে আমি এদিক ওদিকের কাজগুলো করে নিই, একবারে আমার রান্নার কাজও হয়ে যায়, ঘরের কাজও হয়ে যায়। বারান্দায় জল ঢেলে ঝাঁটা দিয়ে ঝাড় দিলাম। বারান্দাটা এইভাবেই পরিষ্কার করি, বারান্দাটা মুছে নেই না, ওইভাবেই জল ঢেলে পরিষ্কার করি। ওই ঝাঁটাটা বারান্দা পরিষ্কার করার জন্য বারান্দাতেই রাখা থাকে। আর এখানে এসে জানো তো বাসি কাপড় এখন আর ছাড়া হচ্ছে না, কারণ আমার এখানে নাইটির কালেকশান একটু কম আছে। আর তাছাড়া এখানে জানো তো ওই মেলার জায়গা খুব কম, বারবার নাইটি পাল্টাবো, ধোবো, তারপর সেগুলো মেলবো কোথায়? বারান্দায় আরেকটা দড়ি টাঙাতে হবে, সামনের সপ্তাহে মনে করে আরেকটা দড়ি নিয়ে আসতে হবে। এখানেও সমস্ত কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু জিনিসপত্রের দামটা তো এখানে একটু বেশি, ওই জন্য সব কিছু আমি হাবড়া থেকেই নিয়ে আসি। জায়গা এত কম, একজন দাঁড়িয়ে থাকলে আরেকজনের যেতে আসতে অসুবিধা হয়। আজকে রান্না করেছি সয়াবিনের তরকারি, ভেন্ডির ঝোল। এই যে দেখো, ভেন্ডি দিয়ে একটু ঝোল করেছে, এই ভেন্ডিটাও কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম। আর ভাতের মধ্যে কুমড়ো সেদ্ধ দিয়েছি। কৃপাকে এখন কলেজে খাবারটা বেড়ে দিচ্ছি, কিন্তু মেয়ে জানো তো ওই ভেন্ডির ঝোল খায়নি, বলে তুমি এর মধ্যে চিংড়ি মাছ দেওনি, আমার খেতে একদম ভালো লাগছিল না। কুমড়ো সেদ্ধটাও ঠিক করে খায়নি, অল্প একটু খেয়েছে আর বাকিটা সব থালার মধ্যে রেখে চলে গেল। এরকম যদি করে তাহলে কি করে হবে? আমার সাথে এই নিয়ে সারাদিন চেঁচামেচি হয়। সাবধানে যাস, চাবিটা নাচাতে নাচাতে আবার ফেলে দিস না। হ্যালো, আজকে অর্জুন আর অর্জুনের বাবা আসবে, তো সেই জন্য আবার ভাত রান্না করলাম আর ডালটা সেদ্ধ করে রেখেছি, মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি, এখনও ফোড়ন দেয়নি।
টমেটো নেই, ওই দিয়ে কী বলে পেঁয়াজ দিয়ে রান্না করব, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে রান্না করব ডালটা। তো অর্জুন এখানে আসতে চায় না, একদমই আসতে চায় না। আর আমার তো অর্জুনের জন্য খুব মন খারাপ লাগে। অর্জুন এখানে আসলে ওই নেট পায় না, এখানে নেট কানেকশন ভালো না, তারপরে ঘরে কোনো কিছু নেই, টিভি নেই, তারপরে ওর ওই খেলাধুলোর জিনিসপত্র নেই, সেই জন্য ওর এখানে সময় কাটে না, ওর একদমই ভালো লাগে না, বলে আমি আসবোই না, আমি এখানেই থাকবো। তারপর কালকে রাত্রে আমি খুব বকা দিয়েছি অর্জুনকে যে তুই এরকম হয়েছিস কেন, হ্যাঁ মাকে ভুলে গেছিস, এইসব বলেছি, আমি খুব বকা দিয়েছি। তারপর ওর বাবা বলে ঠিক আছে আমি নিয়ে আসছি। ওর বাবা বলছিল আমাকে গিয়ে ওকে নিয়ে আসতে, আমি বলছি আমি এত ছোটাছুটি করতে পারবো না, কালকে তো আমি চলে যাচ্ছি, তো আবার আজকে যাব, গিয়ে নিয়ে আসবো, আবার ওকে নিয়ে আসলাম, আবার কালকে সকালে বেরোতে হবে। এই গত 2 সপ্তাহ ধরে এইসবই চলেছে, গত 2-3 সপ্তাহ ধরে। এই সপ্তাহটা আর আমি বের হইনি, মানে যাওয়া আসা করিনি। এই যে এই ফ্ল্যাটে এসে যে উঠেছি তো উঠেছি, কালকে একবারে বেরোবো। তারপরে কৃপা এই যে সকালবেলা চলে গেল, তারপরে আমি স্নান টান সেরে খেয়ে দিয়ে ঘুমের পর ঘুম, শুধু ঘুমিয়েই যাচ্ছে। এখন 11:30 বাজে, ঠিক আছে, এত ঘুম আসে যায় না। যদিও আমি অনেক দিন ভালো করে ঘুমোতে পারিনি, কৃপা অসুস্থ হওয়ার পর থেকে তো ভালো করে ঘুমাতে পারিনি। কৃপা কিন্তু অনেক দিন অসুস্থ ছিল, প্রায় 1.5 মাস অসুস্থ ছিল কৃপা। আমি তো তখন সেইভাবে ব্লগ করিনি, তারপরে ওই খাপছাড়া 2-4-5টা ব্লগ করেছি কৃপা অসুস্থ হওয়ার পরে। সেই জন্য তোমরা আমার মানে ভিডিওটা আর কি ব্লগটা দেখলে বুঝতে পারবে না, ভাববে এই তো কৃপা অসুস্থ হয়েছে, ঠিক হয়ে গেছে। কৃপা কিন্তু 1.5 মাস অসুস্থ ছিল। কৃপার শরীর খারাপ হয়েছে, মানে ওর জ্বর এসছে সেই জানুয়ারি না ফেব্রুয়ারির মনে হয়, ধর না কী বলে, ফেব্রুয়ারি মাসে তো হসপিটালে ছিল। জানুয়ারির 18 তারিখে কৃপার জ্বর এসছে। তো ওই জানুয়ারির 18 তারিখ পুরো ফেব্রুয়ারি মাসটা অসুস্থ। এই মার্চের এই প্রথম দিক দিয়ে একটু আর কি ভালো হয়েছে, তারপর থেকে এই কলেজ শুরু করলো। ও নতুন চশমা, বাহ সব নিয়ে এসছিস তুই। বাবা গেটটা লক করে দে তো। আমি তো পাচ্ছি না। এটা হলো গিয়ে চিকেন, এটা রাত্রে রান্না হবে। ও বাবা গেটটা আটকে দাও, সেটা আবার কি পারছো না, তুই তো গাড়িতে বসে বসেই আসলি। মাথা ব্যথা করছে। দেখেছো অর্জুন কীরকম ফাঁকিবাজ, ওকে একটা কাজের কথা বললে কীরকম অজুহাত দেয়। অর্জুন যেরকম অর্জুনের বাবাও সেরকম, ওর পাপাও কিন্তু এরকম অজুহাত দেয়। আমরা সবাই মিলে কৃপাকে কলেজ থেকে আনতে গেলাম, আর নিউ টাউনের এই দিকটাতে জানো তো অনেকগুলো পলাশ গাছ রয়েছে। আসতে যেতে চোখে পড়ে গাছের নিচে প্রচুর পলাশ ফুল পড়ে থাকে। ওগুলো দেখে আমার খুব তুলতে ইচ্ছে করে, কিন্তু আমার তো এতদিন মন ভালো ছিল না, সেই জন্য আর আমি এই ফুলগুলো তুলিনি। আজকে বরকে বললাম যে আমি আজকে ফুলগুলো তুলব, তো সেখানেই যাচ্ছি। এখানে প্রচুর পলাশ গাছ রয়েছে, দেখতে হেবি ভালো লাগে। কদিন আগেও অনেক পলাশ ফুল দেখেছি, কিন্তু আজকে এসে দেখলাম একটু কম রয়েছে ফুল, সিজন শেষ হয়ে এসছে তো ওই জন্য। এ তো পুরো পরিবার শুদ্ধ পলাশ ফুল নিতে এসছি, পুরো পরিবার শুদ্ধ চলে এসছি পলাশ ফুল তুলতে। আমি ভয় পাচ্ছি কেউ আবার কিছু যদি বলে। হ্যাঁ এখানে অনেক লোক বসে থাকে, যে দেখো গাছ থেকে নেওয়ার দরকার নেই, নিচে যেগুলো পড়ে আছে ওখান থেকে 2-4টা নিলেই হবে। অর্জুন ওই যে তোল, অর্জুন ওই যে তোল। 2-4টে পলাশ ফুল তুলে অনেকগুলো পলাশ ফুল নিয়েছি। প্রচুর পলাশ ফুল এখানে পড়েছিল, আর আমার বর গাছ থেকে 4-5টা পলাশ ফুল নিয়েছিল। ওগুলো ভালো ছিল, আর যেগুলো নিচে পড়ে থাকে সেগুলো একটু আর কি শুকিয়ে যায়। সরস্বতী পুজোর সময় এই পলাশ ফুলগুলো 5 টাকা 10 টাকা করে বিক্রি করে, একটা পলাশ ফুল 5 টাকা 10 টাকা করে নেয়। যাই হোক বন্ধুরা, অনেক দিন পর একটু আর কি মনে আনন্দ নিয়ে এই পলাশ ফুলগুলো তুললাম। এখন তো আমার আনন্দ করতেই ভয় লাগে, আনন্দ করলেই মনের মধ্যে একটা ভয় চলে আসে, সামনে মনে হয় আমার জন্য কোনো বিপদ অপেক্ষা করছে। মানসিকভাবে আমি এখন এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছি, এখন আমি ভালো করে আনন্দও করতে পারি না। একটা সময় এত আনন্দ করেছি, এত ভালো ছিলাম, ভগবান আমাকে ভালোও রেখেছিল।
টাকা পয়সার জন্য চিন্তা ভাবনা করি না। আমার ছেলে মেয়ে দুটো যদি সুস্থ থাকতো, ঠাকুর যদি আমার ছেলে মেয়ে দুটোকে সুস্থ রাখতো, আমার আর কিচ্ছু চাওয়ার ছিল না। আমার যেটুকু যা আছে আমি সেই নিয়েই ভালো থাকতে পারি। ঘুরে ফিরে পলাশ ফুল তুলে বাড়িতে চলে আসলাম। এবার আমি চিকেন রান্না করব, একটুখানি চিকেন। ও তোমাদেরকে তখন মনে হয় দেখিয়েছে এই চিকেনটা রান্না করি। পেঁয়াজ রসুন আগেই কেটে রেখে গিয়েছি, আর চিকেনটা ধোয়াও আছে। সেদিন বাড়িতে চিকেন নিয়েছিল, একটুখানি আমি রেখে দিয়েছি ফ্রিজে, ওটাই বললাম আজকে নিয়ে আসতে। এখানে আসলে অর্জুন আমার রান্নায় সাহায্য করে, ওর ইন্ডাকশানে রান্না করতে ভালো লাগে। এখানে ওই আগুনের কোনো ব্যাপার নেই তো, ওই জন্য নাকি ওর ইন্ডাকশানে রান্না করতে মজা লাগে। আর আমি দেখি কি কি জিনিসপত্র নিয়ে এসছে, এগুলো একটু ঠিকঠাক করে রাখি। চালের বস্তাটা ধরে নিয়ে আসতে বলছিলাম, চাল নিয়ে আসতে, আলু নিয়ে আসতে। হ্যাঁ, পেয়ারা কলা, এই রে কালকে তো চলে যাব, পেয়ারা কলা আমি আনতে বলিনি। কালকে আমি কত দাম দিয়ে নিয়ে আসলাম, আবার পেয়ারা কলা নিয়ে এসছে। এগুলো তো আমাকে আবার টেনে টেনে নিয়ে যেতে হবে। হলো অর্জুনের রান্না করা চিকেন। দাঁড়া দাঁড়া, পুড়ে গেছে। পিঁপড়ের জ্বালায় থাকতে পারছি না ঘরে। কোথায়? আরে দাঁড়া, ওই দেখ, দেখছিস একটু আগে মুছে নিয়েছি, আমি পরিষ্কার করছি না। কৃপর্জনের ডিনার হয়ে গেল। আর এই ঘরে তো পিঁপড়ের জ্বালায় থাকতে পারি না, সমস্ত খাবারের মধ্যে পিঁপড়ে উঠে যায়। পরিষ্কার ঘর, কোথাও কোনো নোংরা নেই, তাও শুধু পিঁপড়ে উঠবে। ওই ক্যাবিনেটের মধ্যে, ফ্রিজের মধ্যেও অবধি পিঁপড়ে ঢুকে যায়। কি অবস্থা, মানে যেখানেই খাবার থাকে, যেই খাবারই থাকুক না কেন, হলুদের গুঁড়ো হতে শুরু করে লবণের কৌটো সব কিছুর মধ্যে দেখি পিঁপড়ে। লবণের কৌটোর উপরে পিঁপড়ে থাকে, ভেতরের দিকে পিঁপড়েটা মানে ভেতরের দিকে পিঁপড়েটা যায় না। আর চিনির কৌটোর তো কথাই নেই। এবার ওই পিঁপড়ের ওষুধ ফষুধ এগুলো আমার কাছে নেই, ওগুলো ব্যবস্থা করতে হবে। পিঁপড়ের জন্য কোনো কিচ্ছু ঠিক করে রাখতে পারছি না। ছেলে মেয়ে পিঁপড়ে দেখলেই চেঁচামেচি শুরু করে দেয়। ও দেখলো না কেমন করলো, সেই পিঁপড়ে আবার আমাকে বাঁচতে হলো, তারপরে ভাত খেয়েছে। পিঁপড়ের জন্য বলে টেবিলে ভাতই খাবো না, হাতে নিয়ে ভাত খেয়েছে। বাসন কোসন ধুয়ে মেজে রাখলাম, রান্নাঘর পরিষ্কার করে রেখেছি। আর এই একটুখানি চিকেন রয়েছে, সেটা জাল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, কড়াইয়ের মধ্যেই রয়েছে। ওই লবণের কৌটাটা দিয়ে চাপা দিয়ে রাখলাম। আবার যদি ইঁদুর ফিঁদুর থাকে, এই ঘরে তো আর আমরা বেশি দিন থাকি না, সেই জন্য এই ঘরের পরিস্থিতি জানি না, যদি ইঁদুরে আবার ঢাকনা ফাকনা তুলে ফেলে, ওই জন্য এটা দিয়ে চাপা দিয়ে রাখতাম। এখন আমরা ঘুমিয়ে পড়বো, আমাদের বিছানা করাও কমপ্লিট। এই যে বিছানা হয়ে গেছে। কৃপা অর্জুন যখন ভাত খাচ্ছিল সেই সময় বিছানা করে নিয়েছে। এখানে অর্জুন শোবে আছে। হ্যাঁ, নতুন চশমা করেছে, এই পাওয়ার এসছে চোখে, পাওয়ারটা আসবে। সারাদিন মোবাইল, আরে আমি অনেক পড়াশোনা করি তো, তাই আমার পাওয়ার চলে এসেছে। পড়াশোনা করে তো তাই পাওয়ার চলে এসছে, বুঝেছো? ও গুড বয়, তো মোবাইল দেখে না তো। একটুও দেখি না, আমি তো ইয়ে বললাম, ভালো কথা বললাম, মোবাইল দেখিস না, ল্যাপটপ দেখিস না, ভালো ছেলে, গুড বয় তো। তো বন্ধুরা, এখন ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, কুইজ কোশ্চেন দেব তোমাদের, সাবধানে থেকো। বন্ধুরা তোমাকে আবার আগামীকাল দেখা হবে। বন্ধুরা তোমাকে একটা কুইজ কোশ্চেন দিলাম। কি কুইজ বল? আমার যখন পাওয়ার গেস করতে হবে, আমি 3টে অপশন দেবো, সেই 3টের মধ্যে একটা দিতে হবে। যে যার কমেন্ট পুরো ঠিক আনসার দেবে সে পাবে শাউট আউট। কি পাবে সে? শাউট আউট। হ্যাঁ, শাউট আউট। শাউট আউট কি? পরে বোঝাবো। আমি বলে দিচ্ছি, প্রথম অপশন হচ্ছে 0.14%, তারপর হচ্ছে 0.15, তারপর হচ্ছে +10। ঠিক আছে, বাস এই তিনটে দিয়ে তোমাদের গেস করতে হবে যে আমার চশমাটা কত পাওয়ার। ঠিক আছে, তুই ব্লগ, সৌরভ যোশীর ব্লগ দেখে দেখে সেইভাবে কথা বলিস। তুমি তাহলে তোমাকে এখন তাকে কেন, কি হয়েছে? ওরকম নেই, আমি নিজের মতো একটু তুমি একবার সাউটাও দেবো না, তাই তোমাকে কেউ সাবস্ক্রাইব করে। তো চলো বন্ধুরা, গুড নাইট। গুড নাইট। অর্জুনের সাথে এখন আমার দুষ্টুমি হবে, মজা হবে। আর বেশি সহ্য করতে পারছি না, পড়ে গেল ফোনটা। বাই বাই, সরি।